শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরা শাসক। মানে 72 থেকে 75, 3.5 বছরের শাসক প্রায় 40,000 বিরোধী দলের নেতা কর্মীকে রক্ষী বাহিনী প্রতিষ্ঠা করে নির্মমভাবে হত্যা করেছে। সেই সময় গুম খুনের রাজনীতি শুরু হয়েছে। শেখ মুজিব ইতিহাসের জঘন্যতম একটি অধ্যায় শুরু করেছে। তারই ধারাবাহিক রূপ হচ্ছে তার কন্যা শেখ হাসিনা। হাসিনা শুধু ফ্যাসিস্ট না, হত্যাকারী না, লুণ্ঠনকারী না, বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা। বাংলাদেশটা এক ধরনের উপনৌকা হিসাবে ভারতের হাতে শেখ হাসিনা তুলে দিয়েছে। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের সামাজিকতা, বাংলাদেশের রাজনীতি সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছে এবং এই কথা সে স্বীকার করেছে। এমন কিছু আমি ভারতকে দিয়েছি, ভারত যা কোনোদিন বলতে পারবে না। কি দিয়েছিলেন বলেননি, তার মানে বাংলাদেশ দিয়ে দিয়েছিলেন। ওই যে যদি একটু সুযোগ পেত পার্লামেন্টে, তাহলে আনুষ্ঠানিকভাবে যেটা লন্দুকদের যে করেছিল সিকিমে, সেও এটা করত। সেই জন্য শেখ হাসিনাকে কোনোভাবে ক্ষমা করা যাবে না, তাকে বিচার অবশ্যই করতে হবে এবং এই বিচার শুরু করতে হবে। এবং আমি নিশ্চিত পরবর্তী সরকার যদি বিচার একটা, এই যেমন 6 মাসের জেল, এটা কোনো জেল না। তাই আদালত অবমাননা করছে, তার জন্য জেল হতেও পারে, বুঝছো? কিন্তু সে তো আসলে খুনি, সে হলো লুটপাটকারী, সে হলো বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে। প্রায় 2000 মানুষ জুলাই আগস্টে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। সেসব বন্ধুরা, কিশোর তরুণ আত্মহত্যা দিয়েছে। বিএনপির পক্ষ থেকে তাদের আমি রইল মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদের বেশ নসিব করে। আর যারা অসুস্থ, পঙ্গু, অন্ধ হয়ে গেছে, আমি দাবি করবো রাষ্ট্রের, যেটা বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের নেতা জনাব তারেক রহমান অনেকের দায়িত্ব নিয়েছেন এবং তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে এই মানুষগুলো যারা আহত, তাদের দায়িত্ব রাষ্ট্রভাবে নেওয়া হবে। বন্ধুরা, এখন দেখবেন মাঝে মাঝে মনে হয় অন্য ব্যাপারে আলোচনা করাটা বেশি আসছে। হাসিনা, স্বৈরতন্ত্র, খুন, লুট, একটা টাকা এখন পর্যন্ত ফেরত আসা নাই। এই যে গোপালগঞ্জের যে ঘটনা ঘটল, সে টাকা আসলো কোথা থেকে? হাসিনার কাছে আছে। বাংলাদেশের 4 থেকে 5টি বাজেটের টাকা সে নিয়ে গেছে। 4 থেকে 5টি বাজেট, সেই টাকা আমাদের উদ্ধার করতে হবে। ডক্টর ইউনূস সাহেব সম্বন্ধে আমরা পরিষ্কার করে কথা বলি, বিএনপি তাকে সমর্থন করেছে, এখনো সে সমর্থন অব্যাহত আছে। আমরা তার কাছে একটি ভালো নির্বাচন যত দ্রুত সম্ভব প্রত্যাশা করি। নির্বাচন ছাড়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আর দ্বিতীয় কোনো পথ নেই। তাকে আমরা সমালোচনা করি, তিনি যেন সঠিক পথে থাকে। এই জন্য তার ভাবমূর্তি সারা দেশব্যাপী আছে, সারা বিশ্বব্যাপী আছে। সেটিকে ব্যবহার করে দেশ সমৃদ্ধ হবে, এটাই বিএনপি মনে করে। কিন্তু অনন্তকাল ধরে গণতন্ত্র যদি আমরা ফেলে রাখি, নির্বাচনকে ফেলে রাখি, ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে থাকবে না। পার্শ্ববর্তী দেশে এই ষড়যন্ত্র কতটা নির্দয়, নির্মম, কত ভয়ঙ্কর, আমরা তো গোপালগঞ্জে ইতিমধ্যে দেখলাম না? এমনি এমনি এই ঘটনা হয়েছে, এটা ভাবার কোনো কারণ নাই। এটা পরিকল্পিত ভাবেই ঘটনা হয়েছে। ঢাকা শহরে ঘটনা হবে না এটা বলা যায় না। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, আর নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করতে। আমাদের নেতা যেমন তারেক রহমান বলেছেন, অদৃশ্য শক্তি এখন আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। কথা কিন্তু খুব সত্য।
তিনি কিন্তু অনেক আগে, প্রায় 6-7 মাস আগে বলেছিলেন নির্বাচনের ব্যাপারে যত সহজ মনে করা হচ্ছে আগামী নির্বাচন এত সহজ না। খেয়াল আছে কিনা আপনাদের? তখন অনেকে মনে করলেন যে ইনি এবার এটা কি বললেন। এখন কিন্তু প্রমাণ হচ্ছে নির্বাচন অত সহজ না। কোনো না কোনো জায়গায় এটা কোনো না কোনো মহল আটকায় দিচ্ছে যাতে নির্বাচনে আসলে কোনো ভবিষ্যৎ নাই, কোনো ভবিষ্যৎ নাই। সেই কারণে ভবিষ্যতে আমার কাছে মনে হয়েছে নির্বাচন ঠেকানোর যত চেষ্টাই হোক, স্বৈরতন্ত্রের পতনটার কারণে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে, এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবো এই কারণেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য। সেই স্বাধীনতা যুদ্ধ 71 সালে যে অর্জন, সেই অর্জন আমরা গুরুত্ব সহকারে আমাদেরকে নিতে হবে, এবং ভবিষ্যতে গণতন্ত্র এবং গণতন্ত্র এর বাইরে আর কোন শাসন বা পদ্ধতি এই দেশবাসী গ্রহণ করবে না। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।